ওকে, তো দেখুন এখানে রনিবিয়া ফার্স্ট স্ট্যান্ডার্ড কিন্তু সামারি আছে। সামারিতে কি বলা হয়েছে যে কবি উনি এটাই মেইনলি বোঝাতে চেয়েছেন যে উনি অন্ধ হয়ে গেছেন, ওনার লাইফ এখনো অর্ধেক হয়নি, বাট এর আগে ফোনের স্পিকারটা একটু মিউট রাখুন ভাইয়া, সাউন্ড আসতেছে। ওকে, থ্যাংক ইউ। তো উনি ফার্স্ট স্ট্যান্ডে আসলে এটাই বোঝাতে চেয়েছেন যে উনি ওনার জীবন অর্ধেক হওয়ার আগে উনি অন্ধ হয়ে গেছেন। সুতরাং ওনাকে যে গড একটা ট্যালেন্ট দিয়েছে কবিতা লেখার, এটা তো এখন আর কোনো কাজে আসবে না। তো যদি কাজে না আসে তাহলে কি এটা কোনো অপরাধ হবে? এরপরে এই কোশ্চেন উত্তর উনি আবার নিজেই দিয়েছে আর কি, যে আচ্ছা আমার মতো একজন অন্ধ লোকের কাছ থেকে গডের আসলে কি নেবার আছে, কারণ তার একটা হাতের ইশারায় হাজার হাজার ফেরেশতা এখান থেকে ওখানে বিরামহীন ভাবে চলাফেরা করে যাওয়া আসা করে। ওকে, এবং সে সবসময় নিজেকে সান্ত্বনা দিচ্ছে, এইটা বলে যে যারা কিনা ধৈর্য ধরে অপেক্ষা করে তারাই গডকে ভালো মতো সার্ভ করতে পারে। এখানে আসলে গডকে সার্ভ করার মতো কিছু নাই, কারণ গড হচ্ছে সবার উপরে। ওকে, এটা গেল ফার্স্ট স্ট্যান্ডার্ড। এরপরে সেকেন্ড স্ট্যান্ডার্ড কি আছে, দিস সনেট ইজ অ্যান এক্সপ্রেশন অফ এ পার্সোনাল প্রবলেম, যে এই সনেটে আসলে কবি তার ব্যক্তিগত জীবনের একটা সমস্যা শেয়ার করছে, এন্ড ইটস সলিউশন, এবং সেটা সমস্যাও, সরি সেই সমস্যার সমাধানও। ফর সাচ অ্যান এক্সপ্রেশন দিস মিডিয়াম হি ফাউন্ড মোস্ট যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাজ এ ফর্ম, মানে উনি সেই ওনার সমস্যার সমাধানের জন্য এই এই যে গঠনটাকে এক কথায় এটাকে উনি সনেট হিসেবে রিপ্রেজেন্ট করছে। যে ইন হিজ রাইটিং এ সনেট অফ সনেট হি চুজ দ্য ইতালিয়ান অর পেট্রাকান ফ্রম দো সাম অফ দ্য ইংলিশ পোয়েটস বিফোর হিম রোট ইন দ্য শেক্সপিয়ারিয়ান অর ইংলিশ টাইম। এখানে বলছে এবং ওনার সমস্যার মানে ওনার যে এই আমরা এই ফার্স্ট লাইন দেখলাম যে ওনার ব্যক্তিগত সমস্যাটা শেয়ার করছে, তো এই সমস্যাটা শেয়ার করার জন্য উনি যে গঠনটা নিয়েছে সেটা হচ্ছে সনেট, এবং এই সনেটটা লেখার ক্ষেত্রে উনি আসলে ইতালিয়ান বা পেট্রাকান ফর্ম বা গঠনটা মেনটেন করছে। এরপরে হচ্ছে আপনি চাইলে সনেটের ডেফিনেশন লিখতে পারেন যে সনেট হচ্ছে 14 লাইনের একটা কবিতা যেখানকার প্রত্যেকটা লাইন লেখা হয় আয়াম্বিক পেন্টামিটার, এবং এটা নির্দিষ্ট একটা রাইম স্কিম থাকে। তো সনেট সাধারণত আমরা তিন রকমের সনেট পাই, একটা হচ্ছে ইতালিয়ান বা পেট্রাকান সনেট, একটা হচ্ছে ইংলিশ বা শেক্সপিয়ারিয়ান সনেট, আর একটা হচ্ছে স্পেন্সারিয়ান সনেট। এছাড়া আরো অনেক ইরেগুলার সনেট আছে, বাট কবি আসলে এখানে ইতালিয়ান বা পেট্রাকান, পেট্রাক হচ্ছে একজনের নাম, তার নাম অনুসারে তার সনেট গুলাকে বলা হয় পেট্রাকান সনেট। ওকে, তো সেই স্টাইল বা সেই ধারা অনুসরণ করে সে সনেটটা লিখছে। যদিও তার আগে আরো অনেকেই শেক্সপিয়ারিয়ান বা ইংলিশ ধাঁচে সনেট লিখছে, বাট উনি একজন ইংলিশ হওয়া সত্ত্বেও উনি সেই শেক্সপিয়ারিয়ানকে মানে শেক্সপিয়ারকে বা ইংলিশ ধারাটাকে ফলো করে উনি সেই ইতালিয়ান ধারা নিয়েই লিখছে। এরপর বলছে বাট ইয়েট হি ডিড নট ব্লাইন্ডলি ফলো দ্য ইতালিয়ান মডেল, তবে সে একেবারে পরিপূর্ণরূপে যে ইতালিয়ান মডেলও ফলো করছে এমনটাও না, মানে একটা তোনার মধ্যে ভ্যারিয়েশন আছে। ওকে, উনি এক্স্যাক্টলি একেবারে সেই ইতালিয়ান যে স্টাইল, ইতালিয়ান সনেটের যেমন দুইটা বৈশিষ্ট্য থাকে, মানে বেশ কিছু বৈশিষ্ট্য থাকে, লাইক ওটা দুই ভাগে বিভক্ত থাকে, অক্টেভ আর হচ্ছে সেস্টেট। ফার্স্টের 8 লাইনকে বলা হয় অক্টেভ বা বাংলায় বলে অষ্টক, শেষের 6 লাইনকে বলা হয় হচ্ছে ষড়ক। ওকে, বা সেস্টেট আর কি। আর হচ্ছে প্রথম 8 লাইনের সমস্যা থাকে, লাস্টের 6 লাইনের সমস্যার সমাধান দেওয়া হয়। আর এই যে অক্টেভ থেকে সেস্টেট মানে সমস্যা থেকে সমাধান হওয়া, এই যে একটা টার্ন, এটাকে বলা হয় ভোল্টা। এছাড়া হচ্ছে এটা একটা নির্দিষ্ট রাইম স্কিম থাকে। এই হচ্ছে একটা ইতালিয়ান বা পেট্রাকান সনেটের যে স্ট্রাকচার। বাট এই যে জন মিল্টন এই সনেটটা লেখার ক্ষেত্রে আসলে উনি এক্সাক্ট সেই একেবারে ইতালিয়ান যে নিয়মকানুন এগুলা মেনটেন করেননি। তো আমরা দেখি যে উনি আসলে কোথায় কোথায় ভ্যারিয়েশন আনছে। ওকে, আচ্ছা দেখুন এখানে কি লেখা আছে, ইন দ্য ইতালিয়ান ফর্ম অফ সনেট দেয়ার ইজ এ ক্লিয়ার ডিভিশন বিটুইন দ্য অক্টেভ এন্ড সেস্টেট। যে ইতালিয়ান সনেটে কি দুইটা ভাগ থাকে, অক্টেভ আর হচ্ছে সেস্টেট। অক্টেভ মানে অষ্টক, সরিয়া ষষ্ঠক অষ্টক, মানে ফার্স্টের 8 লাইনকে বলা হয় অক্টেভ, আর লাস্টের 6 লাইনকে বলা হয় সেস্টেট বা সড়ক, স ঢ ক সড়ক। বলছে উইথ এ ফিক্সড রাইম স্কিম ফর দ্য অক্টেভ এন্ড অ্যানাদার ফর দ্য সেস্টেট, এবং অক্টেভ এবং সেস্টেটের রাইম স্কিমটা নির্দিষ্ট থাকে। আচ্ছা, যেমন রাইম স্কিম থাকে কি এবিবি এবিবি সিডি 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 অথবা সিডিই সিডিই সিডি, এরকম রাইম স্কিম থাকে সাধারণত। বাট ইন মিল্টন উই ফাইন্ড দ্যাট দ্য ডিভিশন বিটুইন দ্য অক্টেভ এন্ড সেস্টেট ইজ নট ক্লিয়ার কাট, কিন্তু মিল্টনের সনেটের ক্ষেত্রে আমরা অক্টেভ এবং সেস্টেটের মধ্যে তেমন কোনো পার্থক্য দেখি আমরা, ওরকম সে কোনো ভাগে ভাগ করে নাই আসলে। দ্য সিনট্যাক্স লেন্স টু ওভারফ্লো দ্য ডিভিশন বিটুইন দ্য অক্টেভ এন্ড দ্য সেস্টেট, মানে এখানে তার যে বাক্য গঠন আর কি যেন এটা একটু ওভারফ্লো হয়ে গেছে তার এই ভাগের ক্ষেত্রে, মানে সেটা একেবারে এক্সাক্ট সেই ইতালিয়ান সনেটের মতো হয়নি ওরকমটা। সে যে বাক্য ইউজ মানে যেভাবে সে বাক্যগুলো ইউজ করেছে তার এই সনেটের ক্ষেত্রে। ফর এক্সাম্পল ইন দ্য ফলোইং লাইন, যেমন নিচে লাইনগুলোতে বলা হচ্ছে কি ডথ গড এক্সাক্ট ডে লেবর লাইট ডে নাইট আই ফন্ডলি আস্ক বাট পেশেন্স টু প্রিভেন্ট that murmur soon replies God doth not need। কি বলছে, the octave ends with the word prevent but the syntax but the syntax of the sentence is not completed, যে এই অক্টেভের শেষ লাইনের
মানে অক্টেভের লাইনের শেষ শব্দটা কি প্রিভেন্ট, কিন্তু এইটার যে সিনট্যাক্স আছে আর কি, মানে বাক্য গঠনের সিনট্যাক্স, এটা আবার লিঙ্গুইস্টিক্স এর বিষয়, বা বাংলায় আমরা এটাকে বলি বাক্যতত্ত্ব, যেখানে বাক্য নিয়ে আলাপ আলোচনা করা হয়। তো এই যে যদিও শেষ লাইনটা এই শব্দটা দ্বারা শেষ হয়েছে প্রিভেন্ট, ওকে, যেমন কি বলছে আই ফন্ডলি আস্ক, আমি জিজ্ঞেস করলাম, বাট পেশেন্স টু প্রিভেন্ট, মানে হচ্ছে ধৈর্য ধরো, অপেক্ষা করো, বা হচ্ছে এক কথায় ধৈর্য ধরো আর কি। তো এতে এরপরে যে প্রিভেন্ট শব্দটা আছে, এতে কিন্তু বাক্যটা শেষ হয়নি, সুতরাং উনি আসলে এক্সাক্ট রাইম স্কিম বা ওরকম কোনো কিছু মেনটেন করে নাই, বা ওনার বাক্যগুলো ঠিকঠাক নাই আর কি, মানে রেগুলার না, অন্য ইতালিয়ান বা পেট্রাকান সনেটগুলো যেমন হয় এমনটা না। The sentence flows on into the sestet. In an Italian sonnet, the octave would stop with the end of its eighth line. Okay, এখানে বলছে যে এই লাইনটা, মানে এই যে প্রিভেন্ট লাইনটা, আমাদের নিয়ম অনুযায়ী ইতালিয়ান বা পেট্রাকান সনেটে 8 লাইনেই হচ্ছে সেই অক্টেভটা শেষ হওয়া উচিত। ওকে, কারণ ফার্স্টে 8 লাইন হচ্ছে অষ্টক বলা হয়, বা একটা মানে 8 লাইন মিলে একটা স্টানজা হয় আর কি। ওকে, তো সেই অনুযায়ী এই প্রিভেন্টে লাইনটা শেষ হওয়া উচিত ছিল, কিন্তু লাইনটা শেষ হয়নি, এই লাইনটা সেস্টেড পর্যন্ত চলে গিয়েছে আর কি। ওকে, সুতরাং এই জন্য এখানে রেগুলার যে স্ট্রাকচার ইতালিয়ান বা পেট্রাকাসনে সেটা মেনটেন করা হয়নি। আচ্ছা, সম্ভবত বুঝতে পারেননি, আমি আবার একটু বলি। এখানে বলা হয়েছে এই স্ট্রাকচার নিয়ে, যে এই সনেটের স্ট্রাকচারটা কেমন। তো বলছে স্ট্রাকচারালি এটা একটা ইতালিয়ান বা পেট্রাকান সনেট, এবং আমরা জানি একটা ইতালিয়ান বা পেট্রাকান সনেটে সাধারণত দুইটা অংশ থাকে, অক্টেভ এবং সেস্টেড। প্রথম 8 লাইনকে বলা হয় অক্টেভ, যেখানে একটা সমস্যা থাকে, আর লাস্টের 6 লাইনকে বলা হয় সড়ক বা সেস্টেড, যেখানে ওই সমস্যার সমাধান দেওয়া হয়। তো জন মিল্টন যদিও সে ইতালিয়ান ধারা ফলো করছে, কিন্তু এক্স্যাক্টলি সে এটাকে ফলো করে নাই। যেমন ইতালিয়ান সনেটে হচ্ছে দুইটা শাখা বা হচ্ছে ভাগ থাকে, অক্টেভ এবং সেস্টেড। অক্টেভের সমস্যাটা শেষ হয়ে যায়, আর সেস্টেডের সমস্যার সমাধান দেওয়া হয়। কিন্তু এই সনেটে আমরা দেখতে পাই অক্টেভের শেষ লাইন কি, আই ফন্ডলি আস্ক বাট পেশেন্স টু প্রিভেন্ট। তো উচিত ছিল এই অক্টেভ পর্যন্ত এই লাইনটা পরিপূর্ণ শেষ হয়ে যাওয়া, যেহেতু এটা অক্টেভের শেষ শব্দ আর কি, বা শেষ লাইনটা, বাট সেটা শেষ হয়নি। এই লাইনটা শেষ হয়েছে নেক্সট আবার সেস্টেটে গিয়ে। সো দেখুন, সেই অক্টেভের সাথে সেস্টেট মিলে গেছে আর কি, বা কোনো ভাগ নাই। তার মানে হচ্ছে সেই জন মিল্টন এক্স্যাক্টলি ইতালিয়ান ফর্মটা মেনটেন করে নাই। এরপর বলছে as regards the meter he has followed the traditional iambic pentameter of the Italian sonnet form, যে তবে মিটারটা সে ঠিকঠাকই রাখছে। ওকে, যেমন iambic pentameter সাধারণত সনেটে ইউজ করা হয়, এখানেও একই কাজটাই করছে। অফকোর্স দেয়ার আর এ গুড মেনি ভ্যারিয়েশন, যদিও সেখানে বেশ কিছু ভ্যারিয়েশন আছে। ফর এক্সাম্পল, যেমন দেখুন এখানে কি আছে, প্রথমটা আনস্ট্রেসড এন্ড দ্যাট স্ট্রেসড, ওয়ান আনস্ট্রেসড, তারপরে কি টেল স্ট্রেসড, এন্ড আনস্ট্রেসড, হুইচ স্ট্রেসড, ইজ আনস্ট্রেসড, ডেথ স্ট্রেসড, টু আনস্ট্রেসড, হাইড স্ট্রেসড। প্রথমটা আনস্ট্রেসড, পরেরটা স্ট্রেসড। এরকম যদি এরকম একবার থাকে এটাকে বলা হয় আয়াম্বিক, বা আয়াম বলে, আয়াম বা আয়াম্বিক। আর এরপর আবার আনস্ট্রেসড স্ট্রেসড দুইবার আছে, একবার থাকলে বলে আয়াম্বিক মনোমিটার, দুইবার থাকলে আয়াম্বিক ডায়ামিটার, তিনবার থাকলে আয়াম্বিক ট্রাইমিটার, চারবার আয়াম্বিক টেট্রামিটার, পাঁচবার আয়াম্বিক পেন্টামিটার। তার মানে দেখুন এখানে প্রত্যেকটাতে হচ্ছে আছে, এখানে এই এন্ড এর উপরে এখানে হচ্ছে আনস্ট্রেসড, বা এটা খুব কম জোর দিয়ে উচ্চারণ করা হয়, আর দ্যাট এটা পরিপূর্ণ জোর দিয়ে উচ্চারণ করা হয়। জোর না দিয়ে এটাকে বলা হয় আনএক্সেন্টেড বা আনস্ট্রেসড, আর জোর দিয়ে উচ্চারণ করলে এটাকে বলা হয় স্ট্রেসড বা অ্যাকসেন্টেড। ওকে, তো এরকম দুইটা যে ফিট আর কি। ওকে, এগুলা কি হলো, যে এরকম দুইটা ফিটে হয় একটা ফুট। তো এরকম মোট 5 বার যদি থাকে এটাকে বলা হয় আয়াম্বিক পেন্টামিটার আর কি। সো দেখুন এই লাইনটা আয়াম্বিক পেন্টামিটার লেখা আছে। এরপর আবার কি আছে, এইটা আবার দেখুন লস্ট, এটা প্রথমটা আছে কি স্ট্রেস দেওয়া। আচ্ছা, স্ট্রেস আনস্ট্রেসড কেমনে বোঝায়, স্ট্রেস যেটা ওইটার উপরে এই যে একটা অ্যাপোস্ট্রফি থাকে, আর যেটা আনস্ট্রেসড বা আনঅ্যাকসেন্ট এটার উপরে এই যে একটা চাঁদের মতো থাকে দেখুন। ওকে, তো দেখুন এটা এটা হচ্ছে আনস্ট্রেসড, এটা স্ট্রেসড চিহ্ন, বাট পরের লাইনে আবার প্রথমটা হয়ে গেছে স্ট্রেসড, পরেরটা আনস্ট্রেস, তার মানে এটার উল্টো। আর এইটাকে বলা আয়াম্বিক, যদি প্রথমটা আনস্ট্রেস থাকে পরেরটা স্ট্রেস, বাট প্রথমটা স্ট্রেস থাকলে পরেরটা আনস্ট্রেস থাকলে এটাকে বলা হয় প্রকি, ওইটি বলা হয়েছে। দেখুন এখানে প্রথমটা স্ট্রেসড, পরেরটা আনস্ট্রেসড, আবার আনস্ট্রেসড স্ট্রেসড, আনস্ট্রেসড স্ট্রেসড, আনস্ট্রেসড স্ট্রেসড, আনস্ট্রেসড স্ট্রেসড। তার মানে এইটার সাথে এটা কিন্তু মিল নাই। সো উনি আসলে এখানে ভ্যারিয়েশন আনছে। ওকে, উনি সবগুলো আয়াম্বিক পেন্টামিটারে লিখে নাই প্রত্যেকটা লাইন। এই যে বলা আছে হিয়ার ইন দা ফার্স্ট লাইন, যেখানে এখানে যে দুটো লাইন আছে, ফার্স্ট লাইনে উই অবজার্ভ রেগুলার আয়াম্বিক পেন্টামিটার, এখানে সেই রেগুলারলি আয়াম্বিক পেন্টামিটার যে ধারা এটা অনুসরণ করা হয়েছে, বাট
ইন দ্য সেকেন্ড লাইন, কিন্তু সেকেন্ড লাইনে দ্য ফার্স্ট ফুড ইজ ট্রকি, প্রথম যে দুইটা সিলেবল আছে লস্ট, আর উইথ এটাকে ট্রকি মিটার মেনটেন করে রাখা, ওকে, বাট মানে ট্রকি ফর্মে লেখা। আর ট্রকি কাকে বলে, যেটার প্রথম সিলেবলটা স্ট্রেস থাকে, পরেরটা আনস্ট্রেস থাকে। ইন দিস ওয়ে দেয়ার আর সাম আদার ভেরিয়েশন ইন দা মিটার, তার মানে এটার মিটার বা স্ক্যানশনে বেশ কিছু ভেরিয়েশন আছে। তো এটা হলো স্ক্যানশন নিয়ে, ওকে। যে আমরা জানি একটা সনের সাধারণত আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়, কিন্তু এখানে উনি এক্স্যাক্টলি সব লাইনে আয়াম্বিক পেন্টামিটার ফলো করে নাই, উনি একটু ভেরিয়েশন বা ভিন্নতা আনছে। যেমন এখানে সেকেন্ড যে লাইনটা আছে, লাইনটার ফার্স্ট যে ফুটটা আছে, এই ফার্স্ট ফুটটা লেখা হয়েছে টকি মিটার মেনটেন করে আর কি, ওকে। আচ্ছা, এইটুকু কি বুঝতে পারছেন? ফার্স্টে আমরা হচ্ছে থিম প্লাস সামারি পড়লাম, এরপরে স্ট্রাকচার পড়লাম, এরপরে হচ্ছে পড়লাম ওখানে স্ক্যানশনটা কি আর কি। এরকম কোনো সমস্যা আছে কি কারো? আচ্ছা, ওকে। এরপর বলছে দা রেটরিক্যাল ডিভাইস। দা রেটরিক্যাল ডিভাইস বলতে আমরা কি বুঝি? ফিগারস অফ স্পিচ ইউজড ইন দিস সনেট আর রিমার্কেবল। এখানে মানে সেগুলো খুব দুর্দান্ত বা উল্লেখযোগ্য হারে ইউজ করা হয়েছে। হি হ্যাজ পার্সনিফাইড দ্য মোরাল কোয়ালিটি পেশেন্স হুইচ আস্ক হিম কোয়েশ্চেন। যেমন সে এখানে ইজ এ মোরাল কোয়ালিটি, মানে আমাদের একটা গুণ কি, পেশেন্স বা ধৈর্য, এটাকে সে পার্সনিফাই করছে। এটাকে কি বলা হয়? সাহিত্যে যদি কোনো একটা মানে অবচেতন জিনিসকে, মানে যার মধ্যে মানবীয় গুণাবলী নাই, তার মধ্যে মানবীয় গুণাবলী এন্টার করানো, এটাকে বলে পার্সনিফিকেশন বা ব্যক্তি সত্তা দান। তার মানে ওখানে উনি পেশেন্স কে ব্যক্তি সত্তা দান করছে। and answer the question immediately. The metaphor of God's state being like a king's state is very effective. এরপরে এখানে একটা মেটাফর ইউজ করেছেন। মেটাফর কি, যেখানে অ্যাজ বা লাইক ইউজ না করে তুলনা করা হয় আর কি, ওকে। সিমিলি হচ্ছে ডিরেক্ট কম্পারিজন, যেখানে অ্যাজ বা লাইক থাকে, আর মেটাফর হচ্ছে কি, এখানে হচ্ছে ইনডিরেক্ট কম্পারিজন, যেখানে অ্যাজ বা লাইক থাকে না। বাট এখানে কি ভুল লেখা আছে নাকি সম্ভবত, দা মেটাফর গডস স্টেট, ওইটা লাইনটা কি আমি আগে দেখালো, এখানে কি ভুল লিখছে ওরা নাকি ঠিকঠাকই লিখছে? গড স্টেটেড কিংলি না, না ঠিকই আছে লেখা, ওকে। মানে এখানে ওরা কম্পারিজন করেন, মানে কম্পারিজন বলতে অ্যাজ বা লাইক ইউজ করেনি, সো এটা কি একটা ইনডিরেক্ট কম্পারিজন। দেখুন লাইনটা কি আছে, যে হিজ স্টেট ইজ কিংলি, তার রাজ্যটা হয় কি একেবারে বিশাল বড় আর কি, ওকে। এখানে কিংলি বলতে বিশাল বড়কে ইন্ডিকেট করা হয়েছে। সো দেখুন এখানে সেই আমাদের মানে সাধারণত একটা রাজার যে রাজ্য, রাজ্যের সাথে গডের রাজ্যের একটা কম্পেয়ার করা হয়েছে, বাট এখানে অ্যাজ বা লাইক ইউজ করেনি, সো এটা কি একটা মেটাফর উদাহরণ। It brings before the readers eyes a picture of how God's state is run, যেটা দ্বারা কি একসাথে আমাদের একটা ইমেজ তৈরি করে আর কি, যে কিভাবে গডের রাজ্যটা আসলে রান করা হয়, মানে গডের এত বড় বিশাল যা কিছু আছে সবকিছু সে কিভাবে উনি মেনটেন করেন। যখন আমরা এই যে যে লাইনটা পড়ি যে গডস স্টেট ইজ কিংলি, দেখুন তখন আমাদের মধ্যে ওইরকম একটা ছবি তৈরি হয় যে একটা রাজ্য, একটা রাজ্যের একজন রাজা আছে এবং উনি ওনার রাজ্যকে খুব সুন্দরভাবে পরিচালনা করেন। তো এটা কি একটা ইমেজারের উদাহরণ আর কি। The poet had used some words with a strong emphasis and so they are very effective in the context of the poem. এছাড়া উনি বেশ কিছু ওয়ার্ড ইউজ করেছে যেগুলো কবিতার সাথে সামঞ্জস্যপূর্ণ আর কি। Words and phrases like dark world and wide, death to hide, side, post over, stand and wait make his expression stronger than otherwise it could have been। এই ওয়ার্ডগুলো দ্বারা আসলে উনি ওনার যে এক্সপ্রেশন বা উনি যেটা বোঝাতে চেয়েছেন এটাকে আরো পরিপূর্ণ বা শক্তপোক্ত ভাবে সেটাকে বুঝিয়েছে। লাস্টে বলা হয়েছে দ্য সনেট ইজ এ সাকসেসফুল ওরিয়েন্টেড, তার মানে বলতে পারি এই সনেটটা একটা মানে খুব সাকসেসফুল বা সফল একটা সনেট বা মানে খুব সুন্দর একটা সনেট আর কি। মিল্টন has exhibited his poetic power within a short space of this sonnet, যে সনেটের দ্বারা মানে এই সনেটের যদিও সংক্ষিপ্ত বাট উনি ওনার যে ইচ্ছেটা বা ওনার যে উদ্দেশ্য ছিল উদ্দেশ্যে খুব সফলভাবে আসলে পরিপূর্ণতা দান করতে পারছেন এই সনেটটা দ্বারা। এটা কি বুঝতে পারছেন এবার রনি ভাইয়া?